দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, প্রতিটা সম্পর্কেরই কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক বিষয় থাকে এবং মাঝে মধ্যে দেনা পাওনাও থাকে, আমরা যাকে গিভ অ্যান্ড টেকও বলি। কিন্তু আপনি যখন প্রত্যাশার চেয়ে অনেক কিছু দিয়ে ফেলবেন তখন কিন্তু প্রত্যাশাটা বাড়তে থাকে। এই বাড়তি প্রত্যাশা কখনো কখনো সম্পর্কের বিরূপ প্রভাবও তৈরি করে। আর আমরা আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের যে বিষয়বস্তু নির্ধারণ করেছি, সীমান্ত সম্পর্ক, যে সম্পর্কের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার তারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, তাকে আমরা স্বাগত জানাতে চাই। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল হাসান, সাবেক সহকারী পরিচালক, সেন্টার ফর হায়ার স্টাডিজ রিসার্চ, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল বিওপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমিও আমার পক্ষ থেকে এটি নিউজের এই হ্যাপেনিং পয়েন্টের দর্শকদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আপনার সাথে আলোচনার জন্য তৈরি হচ্ছি। যেমনটা বলছিলাম আমরা যে সম্পর্ক আসলে ইতিবাচক নেতিবাচক, কিন্তু আসলে সম্পর্কটাকে আমরা ইতিবাচকভাবেই তো সবসময় দেখি, তার নেতিবাচক প্রভাব পড়ে বই কি। কিন্তু আমরা শুরুর দিকে একটু বলতে চাই বা জানতে চাই আপনার কাছে যে এই যে সম্পর্কগুলো, যেহেতু আমাদের একটা রাষ্ট্র বাংলাদেশ, তার চারদিকেই তো বিভিন্ন দেশ আছে, বিশেষ করে দুটি দেশের কথা যদি বলি, ভারত এবং মিয়ানমার রয়েছে। এই দেশগুলোর সাথে সম্পর্কের যে মেরুকরণ, সেটা আসলে কিভাবে চলে? রাইট। এই সম্পর্কে আপনি যে প্রশ্নটা করলেন, এটা বর্তমানকালে ভারত বাংলাদেশ যে সীমান্ত উত্তেজনা সেটার সাথে সম্পর্কিত এবং এটা আলোচনা করব। তার আগে যেটা বলে, এরকম টকশো বিভিন্ন আলোচনায় আসে, কিন্তু এই যে ইন্টারনাল পলিটিক্স বা এক্সটার্নাল পলিটিক্স এবং সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা, এগুলো হচ্ছে এলিট শ্রেণীর ক্ষমতার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বা ক্ষমতার দ্বন্দ্বের ইস্যু। বাট সাধারণ মানুষের কথাগুলোকে আসলে ঠিকভাবে বলা হয় কি না, কারণ এই ইস্যুগুলোর সাথে কিন্তু ওই সাধারণ মানুষের ভাত খাওয়ার যে দৈনন্দিন উপার্জনের যে ব্যাপারগুলো, সেগুলো থাকে না। আমি যমুনার চর ভাঙন এলাকার মানুষ, তো আমি প্রথমেই এটা বলে আপনার প্রশ্নে যাব, যেটা হচ্ছে যে আমার যে চর এলাকায়, যমুনা চর এলাকায় হাজার হাজার একর খাস জমি, আমার ভূমিহীন কৃষকরা, তাদেরকেও সেখানেও সীমান্ত প্রবলেম। এটাকে জামালপুরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল একটা শ্রেণী, যাতে ভূমিগুলো দখল করে অর্থনৈতিক সুবিধা লাভ করে, বাট সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো তাদের ব্যাপারে আমি বলতে চাই যে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এগুলো জামালপুরে না যে বগুড়ায় থাকে। সে এলাকায় একটা রিভার ট্যুরিজম হওয়া উচিত এবং অর্থনৈতিক কার্যক্রম উন্নয়ন করে সাধারণ মানুষের উন্নয়ন হওয়া উচিত। এবং একই সাথে আমি সামরিক বাহিনীতে চাকরি করেছি। আমাদের সাধারণ সৈনিকেরা এখনও তাদের 2000 টাকা রেশন মানি, ওয়ান র্যাঙ্ক ওয়ান পে, এগুলো নিয়ে আন্দোলন করছে বা তাদের দাবি পেশ করে যাচ্ছে। গত 5-10 বছর যাবৎ কোনো কিছু হয়নি, সেগুলো হওয়া উচিত। এবার আসছে আপনার প্রসঙ্গে। আপনি যেটা বললেন যে দুটো দেশের মধ্যে যে সম্পর্ক, অবশ্যই দুটো দেশের সম্পর্কের মধ্যে অনেক ন্যারেটিভ থাকে, অনেক ফ্যাক্টর থাকে। বাংলাদেশ ভারত বর্ডার সম্পর্কের ক্ষেত্রে প্রথমেই আমি যেটা বলবো, দুটো দেশের পলিসি। তো আমাদের দেশের ফরেন পলিসি হচ্ছে আপনি ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালাইজ টু নান। এবং ইন্ডিয়ান ফরেন পলিসি, এটা প্রথম দিকে নেহেরু ডক্ট্রিনে ছিল যে স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন ইনস্ট্যাবিলিটি অফ দ্য নেইবার্স, যেটা চাণক্য নীতি থেকে আসা। চাণক্যকে বুদ্ধিমান অবশ্যই, তবে আমি আরও বেশি বলবো যে চতুর বা ধূর্ত। তার নীতিগুলোর উপর বেস করে ইন্ডিয়ান ফরেন পলিসি হয়েছিল। সেটা থেকে তারা একটু সরে আসলেও পুরোপুরি সরে আসতে পারেনি। যেমন তাদের ফরেন পলিসির দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা পিলার যদি আমি বলি, এক হচ্ছে to protect India from traditional and non-traditional threats is okay, but 2 নম্বরটা যদি দেখেন, to create an conducive environment for India's development. এই creating conducive environment, তার মানে কি পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে একটা নিয়ন্ত্রণের ব্যাপার কিন্তু এখানে রয়ে যায়। সো এই চুক্তির এই নীতির আন্ডারে ভারতের যে পলিসি একটু অ্যাগ্রেসিভ এখন বৃহৎ প্রতিবেশী এবং শক্তিশালী দেশ, সেই হিসেবে তারা যে বিগ ব্রাদারলি অ্যাটিটিউডটা এক্সপ্রেস করার চেষ্টা করে, তার জন্য অনেক সমস্যা ক্রিয়েট হয়। পলিসির কথা বলছিলেন, অ্যাগ্রেসিভ নীতির কথা বলছিলেন। খেলার মাঠে যখন আমরা প্রতিপক্ষকে অ্যাগ্রেসিভ হওয়ার সুযোগও দেই, কখনো কখনো কিন্তু প্রতিপক্ষ তখন অ্যাগ্রেসিভ হয়। গত 20 বছরে 15 বছরে যেটা হয়েছে, 15-20 বছরে যেটা হয়েছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। অনেক চুক্তি হয়েছে, হিডেন চুক্তি হয়েছে, সামরিক বেসামরিক চুক্তি হয়েছে, নিরাপত্তা চুক্তি হয়েছে, যেগুলো জনগণের সামনে প্রকাশ করা হয়নি। তো সেই চুক্তিগুলোকে প্রকাশ করা উচিত এবং এটা অ্যাসেস করে যেগুলো আমাদের জন্য
ক্ষতিকারক চুক্তি সেগুলো বাতিল করা উচিত আমি মনে এই ধরনের করি। চুক্তির যে ভেতরের কথাগুলো সেগুলো কি আসলে পাবলিক করার স্কোপ থাকে, মানে ওই চুক্তির মধ্যে কি এই জিনিস ক্লজগুলো থাকে যে না, সবাইকে জানানো যাবে? জনগণের রাষ্ট্র, জনগণই যদি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকে তাহলে কেন জনগণ জানবে না? অবশ্যই জনগণের জানার অধিকার আছে। যেমন অসম চুক্তি যদি আপনি বলেন, আমি বলবো যেমন ট্রানজিটের কথা ধরেন, আমার ভিতর দিয়ে ভারতের মালামাল পরিবহন করতে পারবে, কিন্তু আমি ভারতের ভিতর দিয়ে করতে পারবো না। এটা একটা অসম চুক্তি। অবশ্যই। রামপাল চুক্তি দেখেন, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কয়লা বিদ্যুৎ, কিন্তু আমাদের সুন্দরবন সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এখানে যদি রয়েছে। একটা প্রশ্ন করি যে আসলে ধরেন আমি জানছি যে চুক্তিটা অসম হচ্ছে এবং আমি প্রতিবেশী হিসেবে আপনাকে বেশি দিচ্ছি, আমি কম পাচ্ছি, তারপরে ওই চুক্তিতে আমরা কেন যাচ্ছি, আসলে এর নেপথ্যে কি থাকে? আচ্ছা, এটা জানতে হলে আপনাকে বুঝতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নিও কলোনিয়ালিজম নীতি বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র ফলো করে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেটা ছিল যে কলোনিয়ালিজমের যুগে যে রবার্ট ক্লাইভের মতো আপনি জাহাজে করে আসলেন, একটা দেশে বসে গেলেন, এখন তো তা পারবেন না। এখন ওই সৈন্য ঢুকানো আন্তর্জাতিক সংস্থা আছে, বিভিন্ন নিয়ম আছে, ইন্টারন্যাশনাল ফোরাম আছে, নর্মস আছে। সো এটা করা যায় না। সো ইনস্টেড অফ দ্যাট কী করে, একটা দেশের পলিটিক্স, ইকোনমি এবং যে সমস্ত এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার আছে সেগুলোকে ধ্বংস করে একটা পাপেট সরকার, যেটা বিগত সময়ে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে করা হয়েছিল, যে তোমাদেরকে ক্ষমতায় রাখবো 20-30 বছর, আমি যা যা বলবো তাই করবে, তাই হয়েছে। এখন দেখেন কিভাবে এটাকে ধ্বংস করা হয়েছে। আমাদের দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন এবং প্রত্যেকটা এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, দেখেন পলিটিক্স ঠিক আছে, বিএনপি প্রধান বিরোধী দল, তাদেরকে ধ্বংস করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় এবং জেলে রেখে দাও। আর আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে, তারেক জিয়াকে বিদেশে একটা কেস দিয়ে পাঠিয়ে দাও, বিএনপি কন্ট্রোল, নেতৃত্বহীন করে ফেলা। জামাত, ফাঁসি দিয়ে দাও নেতাদেরকে, জামাত কন্ট্রোল। এরশাদকে যদি আমাদের পক্ষে থাকে, আওয়ামী লীগের পক্ষে থাকে, তাহলে তাকে প্রধানমন্ত্রী বিশেষ দূত, আর যদি না থাকে তাহলে আপনি মঞ্জুর হত্যার কেস আবার নতুন করে পরিচালনা করবেন। সো পলিটিক্স ইজ কন্ট্রোল। মেইন যে বিরোধী দলগুলো সেগুলোকে এভাবে নিয়ন্ত্রণ করা, আর বাকি যে ছোটোখাটো ছিল তাদেরকে রাখতে হবে, কারণ একটা বিরোধী দল দাঁড় করাতে হবে। পলিটিক্স ইজ ডেস্ট্রয়েড। আপনি আর্মিতে আসেন, এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার। সো এটাকে বিজিবি ঘটনার ভিতর দিয়ে এবং পরবর্তীতে বিভিন্ন গুম এগুলো সাজিয়ে আর্মির ভিতরে একটা ফেয়ার ক্রিয়েট করা। আপনি আশ্চর্য হবেন, আমি গত 15 বছরে দেখেছি কোনো মিলিটারি অফিসার নর্মাল মোবাইল ইউজ করে না, কারণ কাকে কিভাবে ট্র্যাপ করবে সেই ভয় ভীত। তারা সবসময় হোয়াটসঅ্যাপ কল করলে বলে যে হোয়াটসঅ্যাপ, এই ভীতি আর্মির ভিতরে সঞ্চার করে দিয়ে গিয়েছিল, যার ফলে আর্মি কন্ট্রোল। আপনি ইকোনমি, ব্যাংকে বিদেশে টাকা পাচার করে দাও, ইকোনমি ডেস্ট্রয়েড। শিক্ষা ব্যবস্থা কীভাবে ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ারকে ধ্বংস করে, যাতে এই প্রতিবেশী রাষ্ট্র বা ভারতের পছন্দের সরকার যাতে দীর্ঘমেয়াদী থাকতে পারে। ভোট চুরি করো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দাও, এভাবে রেখে ভারত তার স্বার্থগুলো আদায় করে নিয়েছে। এটা এই কারণেই হয়েছে। ওকে, অনেকগুলো প্রশ্ন আছে, সময় যা আছে কতটা কভার আচ্ছা, করতে পারবো জানি না, ঠিক তবে একটা আছে। বিরতিতে আমাদেরকে যেতে আচ্ছা, হবে। thank you. বিরতি থেকে ফিরে এসে সেই আলোচনা বা সেই প্রশ্নগুলো ছুড়বো আপনার কাছে নিঃসন্দেহে। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন হ্যাপেনিং পয়েন্টে। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর এটি নিউজে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আছি হ্যাপেনিং পয়েন্টে। আমরা সীমান্তর সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা করছিলাম, যেখানে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই। আপনি বলছিলেন যে এখনকার সময় কিন্তু চাইলে হঠাৎ করে একটা দেশে এসে গেড়ে বসা যায় না, আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মানতে হয়। তাহলে আমার একটা সোজাসাপটা প্রশ্ন, তাহলে যখন আপনি 0 পয়েন্টের কথা বলবেন, সেখানে তো চাইলে আপনি কাঁটাতারের বেড়া দিতে পারেন না, কিন্তু সেটা তাহলে দেওয়ার আবার উদ্যোগ কিভাবে গ্রহণ করা হয়? আচ্ছা, তো একটু বলি এ প্রসঙ্গে যে ভারতের সাথে আমাদের টোটাল সীমান্ত হচ্ছে 4156 কিলোমিটার। তার মধ্যে তারা আগেই 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল এবং 885 কিলোমিটার বাকি ছিল, যেটা এই সময় শুরু করেছে তারা। আবার শুরু করার কারণে পরে আসছি। তবে একটা হচ্ছে যে 1975 সালে ভারত বাংলাদেশ একটা সীমান্ত চুক্তি আছে।
সেই চুক্তি অনুযায়ী জিরো লাইনের 150 গজের ভিতরে কোনো নিরাপত্তা ব্যবস্থামূলক স্থাপনা করা যাবে না, নির্মাণ করা যাবে না। যাবে না। তবে উন্নয়নমূলক যদি কোনো কিছু হয়, অর্থনৈতিক বা অন্যান্য ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড হয়, তাহলে দুপক্ষের সম্মতিতে করতে হবে। এই চুক্তি কিন্তু রয়ে গেছে। তো এই যে কাঁটাতারের বেড়া 4টা না 5টা জেলায়, যেটা চাঁপাইনবাবগঞ্জ, দেন নওগাঁ বা পত্নীতলা এগুলোতে করা হচ্ছে, তো এটা কিন্তু এই চুক্তির ভায়োলেশন, এবং এখানে কিন্তু কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড না। তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করছে এবং মাটির ঢিপি দেখা যাচ্ছে, যেটাতে হয়তো বা বাংকার বা ট্রেঞ্চ করা হচ্ছে। এগুলো কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সংশ্লিষ্ট স্থাপনা বা নির্মাণ কার্য। এটা চুক্তির ভায়োলেশন। এখন এটা কেন করছে সেটা তো আপনাকে বুঝতে হবে, বা জনগণ জানে যে 1971 সালে যত কথাই বলুক যে মানবতার কারণে বা অন্য কিছু, এখানে অনেক কারণ ছিল। কারণ রাজনৈতিক কারণটাই বেশি, জিওপলিটিক্যাল বা জিও স্ট্র্যাটেজিক রিজনটাই এখানে বেশি। কারণ ওই সময় দেখেন যে একটা পাকিস্তান, পার্ট অফ পাকিস্তান এখানে যখন ছিল 71-এর আগে, সেটা ছিল একটা বৃহত্তর বা শক্তিশালী শত্রুর অংশ। এবং ওই সময় ভারতকে দুটো ফ্রন্ট নিয়ে চিন্তা করতে হতো, পশ্চিমে যেটা হচ্ছে কাশ্মীর ফ্রন্ট, আর বাংলাদেশের পূর্ব পাকিস্তানের এদিকে 2টা ফ্রন্ট। এবং আরেকটা সবচেয়ে বড় ভালনারেবিলিটি ছিল যে এই ভূখণ্ডটা পাকিস্তান বা চায়না নিয়ন্ত্রিত যদি হয়, তাহলে এদিক দিয়ে তার সবচেয়ে ভালনারেবল যে এরিয়া, 7 সিস্টার্স, সেখানে সহায়তা, সামরিক হোক, রসদ হোক, অন্যান্য যোগাযোগ হোক, সেটাই এই বর্ডার দিয়ে খুব নির্বিঘ্নে করা সম্ভব। কারণ আপনি দেখেন যে বান্দরবন, ফেনী বা সিলেটের ওপাশে এটা হচ্ছে টিলা, পাহাড়, জঙ্গলে পরিপূর্ণ সিক্রেট রুট, যেটা যে সমস্ত রুট দিয়ে সাধারণত আর্মস ট্রেডিং, স্মাগলিং এগুলো হয়ে থাকে। এবং এই ইনসার্জেন্সিগুলোর সাথে ট্রান্সন্যাশনাল থ্রেট বা ক্রিমিনাল ফ্যাক্টর, যেগুলো ড্রাগ স্মাগলার্স এবং চোরাচালানি বা গডফাদার, এদের অনেক লিঙ্কেজ থাকে। তো এই সমস্ত কারণে এই 71-এ কিন্তু ভারত এই স্ট্যান্ডটা নিয়েছিল, এবং মানুষের বা ওয়ার্ল্ডের সামনে যেটা দেখানো হয়েছিল, যেটা আমার প্রিয় সাংবাদিক মিত্র রবার্ট ফ্লিক্স বলতেন যে ফলস ফ্ল্যাগ, এই হিউম্যানিটারিয়ান, হ্যাঁ অবশ্যই এটার জন্য হয়েছিল, আমি অবশ্যই ভারতকে ক্রেডিটও দিব যে তারা এটা সহায়তা করেছেন, বাট তাদের মূল স্ট্র্যাটেজিক রিজন ছিল ওটা, যে তারা ওই জিও স্ট্র্যাটেজিক ফ্যাক্টর যেগুলো বললাম এবং 7 সিস্টারের কথা বললাম, সেই কারণেই তারা এটা করেছে। এবং এটা দীর্ঘমেয়াদী প্ল্যানেই তারা করেছে যে পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তানের চেয়ে বাংলাদেশ একটা সেফার প্রতিবেশী, এবং সেই প্রতিবেশীকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের সমস্ত স্বার্থ নিতে পারবো, নিজেদের পক্ষে নিতে পারবো। এই কারণেই তারা কিন্তু এই করেছে। এবং এখন যেটা হচ্ছে যে এই 5ই আগস্টের পরে তাদের সেই নিয়ন্ত্রিত সরকার এখানে আর ক্ষমতায় নেই। এখন বাংলাদেশ একটা নতুন স্বাধীনতার কথা বলা হচ্ছে, এবং ভারতের যে আধিপত্যবাদ সেটা থেকে মুক্ত একটা দেশ বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভারত তাদের স্বার্থ সেভাবে আদায় করতে পারবে না। আমরা সীমান্তের সম্পর্কের কথা বলছিলাম, সেই কারণে সীমান্তে বা অন্যান্য প্রবলেম ক্রিয়েট করে আবার তাদেরকে রিইনস্টেট করা বা একটা প্রেশার ক্রিয়েট করে নিজের টার্মে নিয়ে যাওয়ার একটা চেষ্টার অংশ হিসেবেই এই বর্ডারে গণ্ডগোল, ভিতরে বিভিন্ন গণ্ডগোল, তারপরে হিন্দু মুসলমান মাঝে মাঝে রায়ট বা ইয়ের কথা শোনা যাচ্ছে, একটা স্কোপ ক্রিয়েট করা যাতে আরও বৃহত্তর কিছু করতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রশ্নটা হচ্ছে যে আমরা সম্পর্কের কথা যখন বলি, সম্পর্কটা তো নিশ্চয়ই একটা রাজনৈতিক দল এর সাথে আরেকটা রাজনৈতিক দলের সম্পর্ক না, মানে একটা দেশের একটা রাজনৈতিক দল কিংবা আরেকটা দেশের একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না, সম্পর্ক তো হবে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক। তাহলে এই সম্পর্কটার এই অবনমন এখন আমরা যেটাকে বলার চেষ্টা করছি, সেটা কি একটা দেশের সাথে আরেকটা রাজনৈতিক দলের সম্পর্কের কারণেই কি এটা হচ্ছে, নাকি আসলে অন্য কোনো কারণ আছে? আপনি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। যখন দুটো দেশের মধ্যে সম্পর্ক হয়, শুধু একটা রাজনৈতিক দল বা সরকারের সাথে যদি অন্য দেশের সরকার বা রাজনৈতিক দলের সম্পর্ক হয়, সেটা কিন্তু কম্প্রিহেন্সিভ হয় না। যেমন ধরুন গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যে চুক্তিগুলো হয়েছে, এগুলো কিন্তু জনগণ পছন্দ করেনি, জনগণ মেনে নিতে পারেনি। যত যাই হোক, বাঙালি কিন্তু আধিপত্যবাদ এটা মেনে নেয় না। আপনি 52 বলেন, আপনি 69 বলেন, 71 বলেন, 90 বলেন, একটা সময় বাঙালি ঘুরে দাঁড়ায়। এবং তারা গত 15-20 বছরে যেটা হয়েছে, তারা এগুলো মেনে নিতে পারেনি, ভেতরে বঞ্চনা ফিল করেছে, এবং তারা এই নিষ্পেষিত মনে করেছে। এবং ভারতের এই প্রভুত্ববাদী বা ভারতের ব্রিগবাদালি অ্যাটিটিউড, যেটাই বলেন আধিপত্যবাদ, বাংলাদেশকে একটা করদ রাজ্য করা বা বাংলাদেশকে আমি যা বলবো তাই করা, এই ধরনের আধিপত্যটা
ভারত বাংলাদেশের যে জনগণের সম্পর্ক, সেই সম্পর্কটাকে খুব একটা মানে খারাপ পর্যায়ে নিয়ে গেছে। এখন আপনি ফেসবুকে দেখবেন যে ওই পাশের ওপার বাংলার লোকজন গালাগালি করছে আমাদেরকে, আমাদের লোকজন গালাগালি করছে, প্রায়ই আমি দেখি। এটা দুই দেশের মধ্যে হওয়া উচিত ছিল না, কারণ আমরা কালচারালি হিস্ট্রিক্যালি আমরা কানেক্টেড। একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ব্রিটিশ আমলে অনেক আগে থেকেই ছিল, কিন্তু সেটা জাস্ট আওয়ামী লীগের এই নতজানু পররাষ্ট্রনীতি এবং নিজেকে ক্ষমতায় রাখার জন্য আমার সব স্বার্থ ওদের কাছে বিকিয়ে দেওয়ার ফলে জনগণের মনে একটা যে বিরূপ প্রভাব পড়েছে, সেটাই এখন বহিঃপ্রকাশ হয়েছে, যে কারণে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট এখানে ক্রিয়েট করছে। এটা ভারতের জন্য খারাপ। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, তবে তার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি এই যে সম্পর্কের কথা দিয়ে যেমন আমরা শুরু করেছিলাম, আমরা তো নিশ্চয়ই এই বৈপরীত্য রাখতে চাই না, তাই না? প্রতিবেশী বা যাই হোক না কেন, আমরা সুসম্পর্ক ফিরতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই সম্পর্ক থেকে যদি আমরা আসল সম্পর্ক, যে সম্পর্কটা প্রতিবেশীর সাথে আমরা চাই একটা সুসম্পর্ক, সেই সুসম্পর্কের তৈরির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? রাইট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুইটা প্রতিবেশী দেশ, দুজনের সাথে স্বার্থ সংশ্লিষ্ট আছে। যেমন এই 5ই আগস্টের পরে এগুলো গণ্ডগোল নিয়ে কিন্তু বাংলাদেশে 28% রেট কমে গিয়েছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ভারতেরও আপনি জানেন, আমাদের অনেক সিটিজেন ভারতে যায় এবং তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে লাভবান হন, তো অর্থনীতির ক্ষতি হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভারত বৃহত্তর প্রতিবেশী, তাদেরকে রেসপন্সিবল বেশি হতে হবে। কারণ যখন একটা দেশ, এবং ভারত কিন্তু সুপার পাওয়ার হতে চায়, সুপার পাওয়ার বা রিজিওনাল পাওয়ার তো অবশ্যই আছে, যখন সুপার পাওয়ার হতে হয় স্ট্র্যাটেজিক বিহেভিয়ারটা সেটা কিন্তু খালি ওই শোষণ এবং আধিপত্যবাদে হলে হবে না, তাকে কিন্তু রিজিওনাল একটা অ্যাকসেপ্টেন্সি থাকতে হবে। সো এখানে সার্ক আছে, প্রত্যেকটা দেশের সাথে ভারতের গণ্ডগোল আছে, সেই ক্ষেত্রে কিন্তু যদি রিজিওনাল অ্যাকসেপ্টেন্সি তার না থাকে, সুপার পাওয়ারে কীভাবে যাবে? স্ট্র্যাটেজিক ফোরামে, ইন্টারন্যাশনাল ফোরামে এই ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। তাকে দায়িত্বশীল হতে হবে, শুধু নিজের দেশের জন্য না, এই রিজিয়নের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে বাংলাদেশকেও বুঝতে হবে, আমাদের একটা বৃহত্তর প্রতিবেশী আছে, তাদের কাছ থেকে আমাদের যতটুকু সুবিধা আদায় করা যায়, শত্রু করা যাবে না। মানে বন্ধু না হলেও ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যেটা বলা হয় দেয়ার ইজ নো ফ্রেন্ড অনলি পার্টনার, সেই পার্টনারশিপটা বজায় রাখতে হবে, ইতিবাচকভাবে বজায় রাখতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বর্ডারে যে ফ্যাক্টরগুলো আছে, কাঁটাতারের বেড়া, চোরাচালানি এবং গরু পাচার এবং অন্যান্য জিনিসপত্র পাচার, সেগুলোকে দুই বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট যেটা বলে, ইউরোপে আছে যেটা, ওতে কিন্তু ফিজিক্যাল বর্ডার উঠিয়ে দিয়েছে, বাট দুইটা দেশের মধ্যে ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো করতে হবে। এখন কিন্তু শুধু ফিজিক্যাল বাউন্ডারিটাই বর্ডার না, আপনি একটা দেশের ভিতরের যে জায়গায় ট্রাক লোড হচ্ছে, সেখানে সন্ত্রাসী ওই ট্রাকে উঠছে কিনা, অস্ত্র উঠছে কিনা, সেটাও কিন্তু আপনি এখন অবজারভেশন করতে পারেন। সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল বর্ডার। মানে আপনি জিওগ্রাফিক্যাল বর্ডার ভেদ করে ভেতরের একটা স্থাপনা, ধরুন যে একটা সন্ত্রাসী বা একটা টেরোরিস্ট গ্রুপের আস্তানা আছে, সেটাকেও আপনি আপনার বর্ডারের মধ্যে টেম্পোরারিলি অবজারভেশনের মাধ্যমে নিয়ে আসতে পারেন, সেটাকে বলা হয় ভার্চুয়াল বর্ডার। এই সমস্ত করতে হবে। এবং পররাষ্ট্র ক্ষেত্রে দুই দেশের মধ্যে যে সমস্ত চুক্তিগুলো আছে, যেগুলো চুক্তি নিয়ে আমাদের দেশের ভিতরে জনগণের ভিতরে একটু অসন্তোষ রয়েছে বা একটু সাপ্রেশন রয়েছে, সেগুলো ভারত তার নিজ স্বার্থেই উঠিয়ে নেওয়া উচিত আমি মনে করি। এবং সেই চুক্তিগুলো প্রফেসর আনু মোহাম্মদ সাহেব এবং পররাষ্ট্র সচিব উপদেষ্টা, ওনারা দুজনেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটা বলেছেন। এই অসম চুক্তিগুলো যদি সমতায় আনা না হয়, তাহলে কিন্তু একটা সেন্স অফ ডেপ্রিভেশন থেকে যাবে। এবং সেটা প্রতিবেশী বলেন বা প্রেমের সম্পর্কও বলেন, যদি আপনি ডমিনেশন করেন, আপনার কাউন্টার পার্ট কিন্তু সেটা মেনে নিতে পারবে না, একটা সময় এসে সাপ্রেসড ফিল করে রিলেশন ব্রেক হবে। আমরাও সেই সুসম্পর্ক চাই, তবে সুসম্পর্কটাই হোক, বাট দুই দেশের জন্য সম্মানজনকভাবে এবং দুই দেশের স্বার্থ রক্ষা করে। অবশ্যই তাই। আমরা সীমান্তের সম্পর্ক বলতে গিয়ে আমাদের বড় প্রতিবেশীকে নিয়ে আলোচনা করেছি, অন্য প্রতিবেশীকে নিয়ে হয়তো আজকে আলোচনায় তুলতে পারিনি। কথা তোলা থাক আগামীর জন্য, আগামীর আয়োজনে নিঃসন্দেহে আবার আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএন নিউজের সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ধন্যবাদ। দর্শক, কথার সাথে সাথে আমাদের আয়োজনে আসলে রাশ টানতে হচ্ছে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার ড্রয়িং রুমে। সবার ভালো থাকার প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।